সাহেব, আপনি এখানে? হ্যাঁ, কিছু দরকার? না, সন্ধে হয়ে এলো, আলোগুলো জ্বেলে দেবো। আলো? সুখরাম, তুমি ভুলে গেছো আজকের দিনে এই হাভেলিতে অন্ধকার ছেয়ে গিয়েছিল? আমার মনে আছে সাহেব, কিন্তু কিন্তু কি? অতীতকে ভুলে যাওয়াই ভালো। আপনি আর কতদিন? যতক্ষণ এই দেহে শ্বাস চলবে। আজও প্রত্যেক বছরের মতন শোক পালন হবে। এই জন্য আজ হাভেলিতে একটাও আলো জ্বলবে না, বুঝলে? স্যার, এরা সেই দুজন ড্রাইভার সোনপুর গ্রামে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, এসিপি সাহেব বলছিলেন যে আমাদের এলাকারই কেস এটা, এই জন্য চার্জশিটও এখানেই আসবে। আমাকে ডিস্টার্ব করো না, ওদের দুজনকে ইন্সপেক্টর কেশবের কাছে নিয়ে যাও। কিন্তু স্যার, আপনি নিজে যদি দেখে নেন তো। বললাম না ইন্সপেক্টর কেশবের কাছে নিয়ে যাও। সরি স্যার, আমি ভেবেছিলাম যে ক্ষমা করবেন স্যার, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ 12ই ডিসেম্বর। আজকের দিনে আপনার। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও এই দুজনকে। ওকে স্যার। আর শোনো, আমার জন্য যদি কোনো ফোন আসে বা কেউ যদি দেখা করতে আসে, বলে দেবে আমি এখানে নেই। ঠিক আছে স্যার। পুরুষোত্তম বাবু, পুরুষোত্তম বাবু, পুরুষোত্তম বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান না পুরুষোত্তম বাবু, পুরুষোত্তম বাবু, আমাকে বাঁচান, পুরুষোত্তম বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান পুরুষোত্তম বাবু, আমাকে বাঁচান পুরুষোত্তম বাবু, আমাকে বাঁচান পুরুষোত্তম বাবু। রেখা, ওঠো, জাগো। কি হয়েছে রেখা? রিল্যাক্স ইয়ার, আমি সুজাতা। কি হয়েছে? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলিস? হ্যাঁ হ্যাঁ, আমার কিছু মনে পড়ছে না সুজাতা। একই তো, আমার এত গরম হচ্ছে। গরম? প্লিজ পাখা চালা। আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুই বলছিস পাখা চালাতে? তোর কি হয়েছে দেখি? আরে তুই তো সত্যি ঘেমে যাচ্ছিস। কি হয়েছে তোর? আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কি হয়েছে। একে তো কেরোসিনের এত গন্ধ আসছে। কেরোসিন? তুই পাচ্ছিস না? না, তুই ঘুমের মধ্যে কি বলছিলিস? রেখা, তুই কোনো পুরুষোত্তমের নাম নিচ্ছিলিস? পুরুষোত্তমের? হ্যাঁ। আমি তো কোনো পুরুষোত্তমকে চিনি না। আমি বুঝতে পেরেছি। বল না, এই পুরুষোত্তমটা কে? বল না। তোর ফিয়ান্সির নাম তো অজয়। পুরুষোত্তমের কি চক্কর রে? বল না। সুজাতা, এখন ইয়ার্কি মারার সময় নয়। আমি কোনো পুরুষোত্তমকে চিনি না, আর এই নামটাও প্রথমবার শুনছি। আচ্ছা বাবা, আচ্ছা, তোর কথায় বিশ্বাস করছি, ওকে। আর এখন যখন উঠেই পড়েছিস, তাড়াতাড়ি গিয়ে স্নান করে নে। প্রথমে তুই যা, তারপর আমি। গরম জলে স্নান করে বাইরে বেরোলে ঠান্ডাটা একটু বেশি লাগে। আরে এ কি? এত অবাক হয়ে কি দেখছিস? তোর চুল। তুই তো সবসময় সাইডে শীতে করিস, আজ মাঝখানে কেন শীতে করলি? তাতে কি হয়েছে? এটা কি করছিস? কেন, কি হয়েছে? শীতিতে সিঁদুর কেন দিচ্ছিস? সিঁদুর তো শুধু বিবাহিত মেয়েরা পরে। আমার শুধু ইচ্ছে হলো তো, তাই। আর আর এটা কি ধরনের পোশাক পরেছিস? আরে সালোয়ার স্যুটই তো পরেছি, তো প্রবলেম কি? না, কিন্তু তোকে তো কখনো আমি সালোয়ার কামিজ বা চুড়িদার পরতে দেখিনি। তুই তো সব সময় জিন্স, শার্ট, টি শার্ট পরে থাকিস, কিন্তু আজ এটা। জানি না। জানি না? সব কথাতেই জানি না। তোর হয়েছেটা কি? হ্যাঁ, রাত থেকেই তোর কিছু একটা হয়েছে, কেমন অন্যরকম লাগছে। পাল্টে গেছি? হ্যাঁ।
কি পাগলের মতন বলছিস? চল তাড়াতাড়ি তৈরি হয়ে নি, আঙ্কেল টেবিলে হয়তো ওয়েট করছে। আচ্ছা আমি তো আসছি না, তুই যাবি? আচ্ছা, কিছু তো একটা ব্যাপার আছে। গুড মর্নিং। Good morning, uncle. আরে এ কি, এই সালোয়ার কামিজ আর এই টিপ? ওই আঙ্কেল এমনি। বসো মা, বসো। হ্যাঁ। আজকের দিন খুব বিশেষ দিন, সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ। এটা কি? কি কি মানে? অমলেট? আবার কি? অমলেট? হ্যাঁ। মানে ডিম? আগে হ্যাঁ। আর আমি? সুজাতা, হোয়াটস রং উইথ ইউ? তুই তো জানিস যে আমি ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান। শঙ্কর, আগে হ্যাঁ। কি হয়েছে তোমার? কি? কিন্তু মেম সাহেব, শঙ্করের কিছু হয়নি, যেটা হয়েছে সেটা তোর হয়েছে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ রেখা? আরে তুই কবে থেকে ভেজিটেরিয়ান হয়ে গেলি? সুজাতা, ইটস নট আ ম্যাটার অফ জোক, ওকে? কিন্তু মা, ব্রেকফাস্টে তো তুমি ডিমই পছন্দ করো। ওটাই তো। আঙ্কেল, ডিম আর আমি? হ্যাঁ। আই হেট এগস। আমি তো কখনো ডিম খাই না। বুঝে গেছি যে ও মজা করছে। এখন দেখ, মজা ছাড় আর অমলেট খা। আপনারা কেন আমার সঙ্গে এরকম মজা করছেন? কেন আমাকে জোর করে অমলেট খাওয়াচ্ছেন যখন আপনি জানেন যে আমি পিওর ভেজিটেরিয়ান? রেখা, এ কি অসভ্যতা! আমার আই এম সরি আঙ্কেল। আমার আমার কি হয়েছে জানি না। কোনো ব্যাপার নয়, অন্য কিছু নাও, প্লেন টোস্ট বা দুধ। কিচ্ছু না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার এখন অফিসে যেতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরে রেখা, সন্ধ্যের বার্থডে পার্টির ব্যাপারে ভাবছো নাকি? আরে না বিশাল, এই যে মেলোসপের আর্ট ক্যাম্পেইন হচ্ছে না, তার জন্য লেআউট বানাতে হবে, আর ক্লায়েন্ট বসের ঘরে বসে আছেন। হ্যাঁ, তাই তো আমি এসেছি। বস জিজ্ঞেস করছেন লেআউট কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, ওনাকে বলে জাস্ট 5 মিনিট, আমি এক্ষুনি করে দিচ্ছি। ওকে। মিস্টার দত্তা, রেখা আমাদের এজেন্সির ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট এবং ভিজুয়ালাইজার। 3 অ্যাওয়ার্ড জিতেছে ও। মে কাম ইন স্যার? রেখা, এসো। মিস্টার দত্তা, ও হলো রেখা। আমি আপনার কাজ ওকেই দিয়েছি, আর দেখে নেবেন ওর ডিজাইন সারা দুনিয়া দেখতে থাকবে। আমি মিথ্যা প্রশংসা করছি না মিস্টার দত্তা, আপনি চাইলে নিজেই দেখে নিন। এটা কি ধরনের ইয়ার কি? এটা কি রেখা? মেলোসপ ক্যাম্পেইনের স্কেচ স্যার। তোমার মাথা খারাপ হয়নি তো? স্যার, আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে স্যার। এটা আমার প্যাডই নয়। এটা তোমারই প্যাড, আর এটা সোপ ক্যাম্পেইনের ড্রয়িং নয়, বরং পুরনো হাভেলির ছবি, আর নিচে আর্টিস্টের নামও আছে, সম্ভবত অনামিকা। অনামিকা? স্যার স্যার, আমি তো কোনো অনামিকাকে চিনি না স্যার। এই কি হচ্ছে? সুজাতা, হ্যাঁ? এখানে এত অন্ধকার কেন? জানি না, তুই চল তো আগে। সব লাইটস গুলো অফ করে রেখেছে কেন? আরে, এটাই তো সারপ্রাইজ। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। অজয়, তুমি তো নাসিকে ছিলে। আর এখন আমি মুম্বাইতে আমার রেখার বার্থডে সেলিব্রেট করতে। থ্যাংক ইউ সো মাচ অজয়, থ্যাংক ইউ সো মাচ। 24তম জন্মদিনের অভিনন্দন, হ্যাপি বার্থডে। এসো, এখন কেক কাটো, কিন্তু তার আগে এই 24টা মোমবাতি তোমাকে নেভাতে হবে। চেষ্টা করব। রেখা, যদিও আমি ডায়াবেটিক, কিন্তু তোমার জন্মদিন, এক পিস অন্তত আমি খাবো। আর যদি তোমার মা বাবা বেঁচে থাকতো, কত খুশি হতো। আঙ্কেল,
কিন্তু আপনি কখনো ওদের অভাব বুঝতে দেননি। এখন তো আপনি আর সুজাতাই আমার আত্মীয়। আর খুব তাড়াতাড়ি আমিও আত্মীয় হতে চলেছি, তাই না? নাও এবার কেক কাটো, আর মনে রাখবে একটাই ফুঁতে এই সব মোমবাতি নেভা যায় কিন্তু। হ্যাঁ, একটাই ফুতে। চলো চলো। নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রেখা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রেখা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কাছে শোনা, আমার কাছে শোনা। রেখা, আমার জ্বালিও না, আমার জ্বালিও না। রেখা, আমার কাছে শোনা, আমার কাছে শোনা, আমার জ্বালিও না। রেখা, আমার জ্বালিও না। পুরুষোত্তম বাবু, পুরুষোত্তম বাবু, আমায় বাঁচান। পুরুষোত্তম বাবু, আমায় বাঁচান। কি হলো এর? আমায় বাঁচান, আপনার কাছে হাত জোড় করছি, আমায় বাঁচান। পুরুষোত্তম বাবু, আমায় বাঁচান। রেখা। হ্যাঁ বিশাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর শরীরটা ভালো ছিল না, তাই অফিসে এক সপ্তাহ যেতে পারিনি। এখন ঠিক আছে, হয়তো মানডে থেকে অফিসে যেতে পারে। তুমি ওর বসকে বলে দিও, ওকে? আচ্ছা, সি ইউ দেন, বাই। আরে রেখা, তুই? এক সপ্তাহ আরাম করে আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। আগে হ্যাঁ, কিন্তু এখনো তুমি পুরোপুরি ঠিক হওনি, তাই এত চলাফেরা করো না। আরে তোমরা তো আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। হ্যাঁ, আরে অজয়, ট্যুরে যাওনি? দেখো, তোমাকে এইভাবে ছেড়ে কি করে যেতে পারতাম আমি? বরং আমি তো প্রকাশ আঙ্কেলকে বলছিলামও কি যে আমাদের বিয়ে দিয়ে দিতে, যাতে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারি। বিয়ে? আরে তোমার তো আগে প্রমোশনটা হোক। এমনিতে আমার তো মনে হয় যে আমার খুব তাড়াতাড়ি কাজ শুরু করা উচিত। তা কেন? না হলে বিয়ের টাকা জোগাড় করতে করতে ও তো বুড়োই হয়ে যাবে। এবার বিয়েটা হয়ে গেলে তুমি ট্যুরে আমার সাথেই থাকবে, ঠিক আছে? আর আমি ভালো করে তোমার দেখাশোনা করতে পারবো। না না, আমার কাছে এসো না। রেখা, আমার কাছে এসো না। রেখা, রেখা, আমাকে জ্বালিও না। রেখা, আমাকে জ্বালিও না। পুরুষোত্তম বাবু, পুরুষোত্তম বাবু, আমাকে জ্বালিও না, আমায় বাঁচান। আমায় পুরুষোত্তম বাবু। রেখা। এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেল এই কেসটা ফিজিক্যাল নয়, সাইকোলজিক্যাল। রেখা, যখন আপনার উপরে অ্যাটাক হয় তখন আপনি কি অনুভব করেন? তখন আমার ভীষণ ভয় করতে থাকে। আমি কিচ্ছু দেখতে পাই না, শুধু একটা লাল রং ছাড়া। আমার সারা শরীর আগুনের মতো জ্বলতে থাকে, আর সারা ঘরের মধ্যে এক অদ্ভুত রকমের কেরোসিনের গন্ধ আসতে থাকে। কেরোসিন? কিন্তু ডাক্তারবাবু, যখনই ওর অ্যাটাক হয় আশেপাশে কোথাও কেরোসিন ছিল না। আর আপনি বলছেন যে আগুন দেখলেই ওর এরকম অ্যাটাক শুরু হয়ে যায়? আগে হ্যাঁ, প্রথমবার মোমবাতি থেকে, আর সেকেন্ড টাইম লাইটারের আগুনটা দেখে। এখন রেখা, তুমিই বলো, কখনো আগুনের কবলে পড়েছো? আমি বলতে চাইছি বাড়িতে আগুন লেগে গেছে। আর না ডক্টর, এরকম কিছু হয়নি। আচ্ছা, এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল কি যাতে আগুনের ভয় তোমার মনে গেঁথে গেছে? কিন্তু ডাক্তারবাবু, ওকে 1 বছর থেকে আমি মানুষ করছি, আমার তো মনে পড়ে না যে এইরকম কোনো ঘটনা আমার বাড়িতে হয়েছে। চিকিৎসার জন্য ওনার ভয়ের আসল কারণটা জানা খুব খুব প্রয়োজন। কিন্তু ডক্টর, আপনি কারণটা জানবেন কি করে? আমার তো কিচ্ছু মনে নেই ডক্টর। একটা উপায় আছে, হিপনোসিস। হিপনোসিস? হ্যাঁ, হিপনোসিসই হচ্ছে একমাত্র উপায়। রেখা, তুমি ঘুমিয়ে পড়েছ। রেখা, তুমি গভীর ঘুমে আচ্ছন্ন। রেখা, ঘুমাও, ঘুমিয়ে পড়ো। রেখা, ঘুমাও। এটা আপনি কি করছেন যখন আপনি জানেন যে আগুন দেখে কতটা ভয় পায়? ভয় পাবেন না, ওর কিচ্ছু হবে না।
এই মুহূর্তেও গভীর নিদ্রায় আচ্ছন্ন। তার মানে? আমি ওর মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন পুরোপুরিভাবে ও আমার নিয়ন্ত্রণে। আপনি ঠিক কি করতে চাইছেন? আমি ওর অসহায়তাগুলোকে জেনে দেখতে চাই। ওর অসহায়তা স্মৃতিগুলোর মাঝে আমি খুঁজতে থাকব যতক্ষণ না ওর জন্ম পর্যন্ত পৌঁছাতে পারবো। ওর জন্মের 1 বছরের মধ্যে যদি ওর জীবনে কোনো আজব দুর্ঘটনা ঘটে থাকে তাহলে ও ভয় পেয়ে যাবে। ওই দিনটা মনে পড়লেই এই মোমবাতি শিখা দেখা মাত্র ভয় পেয়ে যাবে। আর ওই সময় আমরা জানতে পারবো ওর জীবনে কি ঘটনা ঘটেছিল। রেখা, মন দিয়ে শোনো রেখা, আমরা তোমার শৈশবের কথা জানতে চাই, যখন তুমি 1 বছরের ছিলে। মনে করার চেষ্টা করো রেখা, সেই সময় যখন তুমি 1 বছরের ছিলে। 1 বছর। কত বছরের ছিলে? 1 বছরের। রেখা, কিছু মনে পড়লো? রেখা, কি হয়েছে? রেখা, কি হয়েছে আমাকে বলো। ভালো লাগছে। রেখা, তুমি 11 মাসের, এখন 10 মাসের। রেখা, কিছু মনে পড়লো? রেখা, রেখা, তুমি 9 মাসের এখন। এখন তুমি 8 মাসের। রেখা, রেখা, তুমি 7 মাসের। কিছু মনে পড়ছে? রেখা, কি হয়েছে? রেখা, কি হয়েছে আমাকে বলো। আমার ড্যাডি মারা গেছে। রিল্যাক্স রেখা, রিল্যাক্স। আমরা আরো পিছনে যাব, আরো অতীতে। রেখা, তুমি এখন 6 মাসের, আর তোমার বাবা বেঁচে আছেন। এখন বেঁচে আছে? হ্যাঁ রেখা, হ্যাঁ রেখা, হ্যাঁ রেখা, এখন তুমি এখন 5 মাসের। এখন তুমি 4 মাসের, 3 মাসের। রেখা, রেখা, এখন তুমি 2 মাসের। রেখা, 1 মাসের। রেখা, রেখা, তুমি এখন 1 মাসের। কিছু মনে পড়ছে? রেখা, রেখা, তোমার কিছু মনে পড়ছে? এখন তুমি 5 দিনের, 4 দিনের, 3 দিনের। রেখা, তুমি এখন 2 দিনের, 1 দিনের। তুমি সবে মাত্র জন্মালে, এক্ষুনি। রেখা, আমি রেখা নই, আমি অনামিকা। অনামিকা? না, তুমি রেখা। তুমি এক্ষুনি জন্মালে। আমি তোমাকে তোমার অতীতে নিয়ে গেছিলাম। আমি হলাম অনামিকা, আর এটা আমার মরার সময়। অনামিকা, তোমার বয়স কত? আমি 27 বছরের। এখন তুমি কোথায় অনামিকা? আমি হারিপুরে আছি, একটা হাভেলিতে, কিচেনের ভেতরে। আর কে কে আছে ওখানে? তুমি কি দেখছো অনামিকা? আমি ওখানে খাবার তৈরি করছি। পুরুষোত্তম বাবু পাশের ঘরে আছেন। এখন কিচেনের দরজাটা খুললো, ও ভেতরে আসছে। ও কে? সবকিছু ঝাপসা ঝাপসা মতো। ওর হাতে কেরোসিনের ক্যান আছে। আমার উপরে কেরোসিন ঢালবে। পুরুষোত্তম বাবু, আমাকে জ্বালাবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। রিল্যাক্স অনামিকা দেবী, আমাকে মারবেন না, অনামিকা রিল্যাক্স, রিল্যাক্স। হে ভগবান, এ আমার মেয়ের কি হলো? ওর হলোটা কি? আপনি একে কি করলেন ডাক্তার? এটা তো একটা পুনর্জন্মের ব্যাপার। পুনর্জন্ম। আমি একটা লেখাপড়ার জন্য মডার্ন মেয়ে আঙ্কেল, কোনো গ্রাম থেকে আসা গাইয়া নই। আমি কি করে বিশ্বাস করবো এই সমস্ত কথা? কি করে বিশ্বাস করব? তুমি মডার্ন? যদি তুমি মডার্ন হও তো এসব কি? জিন্স ছেড়ে সালোয়ার কামিজ পরা, চুলের স্টাইল বদলানো, কপালে টিপ, এসব কি? আর এই হাভেলির ড্রয়িং, এর কোনো উত্তর আছে তোমার কাছে? আঙ্কেল, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি? আমি নকশার মধ্যে হরিপুর খুঁজছিলাম। হরিপুর? হ্যাঁ, আর আমি হরিপুর পেয়ে গেছি। এখান থেকে যেতে 8 ঘন্টা লাগবে। আমি ওখানে যাব, তুমিও আমার সাথে যাবে।
আঙ্কেল, আমার তো এসব পুরো বোকামো মনে হচ্ছে। আমরা 10 ঘন্টারও বেশি রাস্তা পার হয়ে এসেছি, কিন্তু এখনো কোনো হরিপুর এলো না। আমি তো আপনাকে এখনো বলছি, আপনি প্লিজ ফিরে চলুন। না, এতক্ষণে হরিপুর পৌঁছে যাবার কথা। কিন্তু আঙ্কেল, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? কেন আমাকে জোর করে ওখানে নিয়ে যেতে চাইছেন? আমি কি করেছি আঙ্কেল? আমি তো শুধু স্বপ্নই দেখি। আরে আমরা যখন এত দূর এসে গেছি তখন হরিপুর যেতে, এই তো হরিপুর 3 কিলোমিটার। আঙ্কেল, হাভেলিটা দেখুন আঙ্কেল, এটা তো একই রকম। ও মাই গড, এটা তো সেরকমই দেখাচ্ছে যেমন তুমি এঁকেছো। I can't believe this. Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আজকালকার লোকজন অপেক্ষা করা শেখেই নি দেখছি। আরে ভাই, আসছি। বলুন। আমি এই হাভেলির মালিকের সঙ্গে দেখা করতে চাই। আপনি কে? আমার নাম প্রকাশ, আর আমি... দেখুন প্রকাশ বাবু, পুরুষোত্তম বাবু কারোর সাথে দেখা করতে চান না। পুরুষোত্তম বাবু? এটা তো ওই নাম যেটা তুমি বলে থাকো। পুরুষোত্তম বাবু কারোর সঙ্গে দেখা করুক বা না করুক, আমার সঙ্গে দেখা করবেই। আচ্ছা, আসুন এই দিকে। রাস্তাটা আমি জানি। এটা আমার ঘর। এটা আমার ঘর। আমার ঘর? এটা তো অনামিকার ঘর। অনামিকা? এটা তো সেই নাম যেটা তুমি বলছিলে। এই ঘরটা অনামিকার। আমার ঘর এটা। এই জিনিসগুলো আমার। এই সব জিনিসগুলো আমার। এটা আমি। এই ঘরটা তো বছরে 1বারই খোলা হয়। একদিন? কোন দিনের কথা বলছেন আপনি?
24 বছর আগেকার সেই অশুভ দিন, ওই দিন আমাদের বৌমণি অনামিকা মারা গেছিল। 24 বছর আগে? হ্যাঁ, 12ই ডিসেম্বর 1972। 12ই ডিসেম্বর 1972? ওই দিনই তো তোমার জন্ম হয়েছিল। কি? কে তুমি? অনামিকা। কি 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 বললে তুমি? আমি সত্যি বলছি স্যার, অনামিকা ফিরে এসেছে। এত বছর বাদে? ইটস নট পসিবল। কিন্তু যা কিছু তুমি বলেছ সব সত্যি। তার মানে অনামিকার পুনর্জন্ম হয়েছে? না না, এটা হতে পারে না। অনামিকার পুনর্জন্ম হতে পারে না। ইন্সপেক্টর রণবীর, আজ থেকে 24 বছর আগে অনামিকার কেসের ইনচার্জ আমি ছিলাম। কিন্তু পুরুষোত্তম বাবু, আপনি আমাকে প্লিজ বলুন, অনামিকার মৃত্যু কিভাবে হলো? মা, এখন আমি... উনি কি বলবেন? আমি তোমাকে বলছি, 24 বছর আগের ওই দিন আমি কি করে ভুলতে পারি? 12ই ডিসেম্বর 1972। কি হয়েছে স্যার? পুরুষোত্তম বাবু কোথায়? পুরুষোত্তম বাবুর সাথে দেখা হবে না। দেখো শুক্রাম, পুরুষোত্তম বাবুকে ডাকো। না না, সরে যাও। আপনি এরকম করবেন না স্যার। কে? ইন্সপেক্টর রণবীর? হ্যাঁ, আমি। তুমি এইভাবে হাভেলির ভিতর চলে এলে কেন? পুরুষোত্তম বাবু, আমার কাছে রিপোর্ট আছে যে কাল রাত্রিরে এখান থেকে কোনো মহিলার চিৎকার আর্তনাদের আওয়াজ পাওয়া গেছে। এখান থেকে? তোমাকে কেউ ভুল খবর দিয়েছে ইন্সপেক্টর সাহেব। আপনার ছেলে ঋষি কোথায়? ও তো শহরে গেছে। আচ্ছা, আর আপনার বৌমা অনামিকা, তিনিও বাইরে গেছেন নাকি? হ্যাঁ, ও তো এখন ঘরে নেই। আচ্ছা, আমি নিজেই গিয়ে দেখে নিচ্ছি। আপনি উপরে যেতে পারেন না। তুমি ইন্সপেক্টর, এইভাবে জোর করে ঘরে ঢুকতে পারো না তুমি। আপনি আমাকে বাধা দিয়ে দেখুন, আজ এর ফয়সালা হয়ে যাবে। হয় ইস্পার না তো উস্পার। আপনি আপনি এখানে? সহ্যেরও একটা সীমা আছে। ও কাল রাতে তোমাকে আবার মেরেছে না? মেরেছে কিনা? এখন আমি তোমাকে এক মুহূর্ত এই নরকে রাখবো না। আমি তোমাকে নিতে এসেছি, তোমাকে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে। তোমার লজ্জা হওয়া উচিত, একজন মহিলার ঘরে তুমি একা একা ঢুকে পড়েছো। একটা কাপুরুষ, কাপুরুষ। তোমার ছেলে ওকে জানোয়ারের মতো মারে, আর তুমি কাপুরুষের মতো সেটা দেখো। আমি ওকে এখান থেকে নিয়ে যাব, দেখবো আজ আমাকে কে আটকায়। আমি আটকাবো? হ্যাঁ, আমি আটকাবো তোমাকে। তোমার কি মনে হয় তুমি আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে আর আমি চুপচাপ দেখবো? ভালো চাও তো তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে... এই হুমকি তুই অন্য কাউকে দিবি? নইলে কি করবি? তুই এর সাথে যেতে চাস? না 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 না, এটা আমার স্বামীর ঘর। তোর সাথে এর কিসের সম্পর্ক? কিছু না, আমি ওনাকে চিনি না। শুনলি তুই? অনামিকা, তুমি ওকে ভয় পেও না, একটা কমপ্লেন করে দাও, আমি ওকে জেলের ঘানি টানাবো। আরে ওই, চলে যা তুই এখান থেকে, না হলে জোর করে আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে উস্কানোর অপরাধে আমি তোকে গুলি করে মারবো। যা এখান থেকে, যা এখান থেকে। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে আমি পারমিশনে আবার ফিরে আসবো, আর অনামিকাকে এই নরকের থেকে মুক্তি দেওয়া। যা যা, তোর স্বপ্ন কখনো পূর্ণ হবে না। যা এখান থেকে। শোন বাবা, মাথা গরম করিস না। তুই এখান থেকে যা, আমি অনামিকার সাথে কিছু কথা বলবো। বললাম না, যা এখান থেকে, চল যা।
যা যা খাবার তৈরি কর আমার জন্য। আপনি আপনি এখানে কেন? হ্যাঁ, এটা কি কেরোসিন কেন দিচ্ছেন আমার গায়ে? না না না, এটা কি? বাবু, বাবু, বলো তোমার সাথে সব কে করেছে? অনামিকা, আমাকে তার নাম বলো। হ্যাঁ অনামিকা, নাম বলো, কে করেছে? বলো বলো, কে করেছে অনামিকা, বলো। আমি অনামিকার স্টেটমেন্ট রেকর্ড করার অনেক আগেই ওর মৃত্যু হয়। আশেপাশের লোকজন প্রাসাদ থেকে কাউকে কাউকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছিল। সে একটা চাদর মুড়ি দিয়েছিল। অন্ধকার থাকায় কেউ তাকে চিনতে পারেনি। ওটা কি ঋষি ছিল? ঋষি এটা প্রমাণ করে দেয় যে ঘটনার সময় ও শহরে ছিল, আর পুরুষোত্তম বাবু তার টাকার জোরে ঋষির বিরুদ্ধে আইনি কার্যকলাপ বন্ধ করে দেন। না না, ওটা ঋষি ছিল না, ওটা অন্য কেউ ছিল। ইনি নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের ছেলের অপরাধকে আড়াল করেন, কিন্তু ভগবানের বিচারই শ্রেষ্ঠ বিচার হয়। তার মানে কি? ওই ঘটনার 3 মাস বাদে ঋষির এক কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ওর গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। তারপরে ওই কেস বন্ধ হয়ে যায়। আর আজ তুমি এসে গেছো অনামিকা। না, আমি অনামিকা নই, আমি রেখা। তুমি রেখা অন্যদের জন্য, কিন্তু আমার কাছে অনামিকা। মা, আমায় ক্ষমা করে দাও। আমি ওই দিন তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। মা, আমায় মাফ করে দাও। মা, আমায় মাফ করে দাও। আরে পুরুষোত্তম বাবু, আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? আমি অনামিকা নই, আমি রেখা। তুমি অনামিকাই। যেদিন ও মারা গিয়েছিল সেদিনই তোমার জন্ম হয়েছিল। তোমার 24তম জন্মদিনে তোমার পূর্বজন্মের কথা মনে পড়ে গিয়েছিল। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। হাভেলির ওই ছবিটা বারবার তোমার চোখে ভেসে উঠত। ওই তেলের গন্ধ, আগুন, যখনই মনে পড়তো তখনই তোমার মুখটা আগুনের মতন ঝলসে উঠত। না, তোমার ওই হাভেলির ছবি আঁকা, তোমার এই জামা কাপড়, তোমার চাল চলন, তোমার এই কথা বলার ঢং, এই সবটাই প্রমাণ করে দিচ্ছে যে তুমি অনামিকা। না, আমি এই সমস্ত কোনো কথাই জানি না। আমি শুধু এটুকুনি জানি যে আমি অনামিকা নই, আমি রেখা, আমি রেখা। চুপ করো মা, চুপ করো, শান্ত হও। তুমি অনামিকা, যে রেখা হয়ে জন্ম নিয়েছে। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। এই হাভেলিটাকে তুমি নিজের বাড়ি মনে করো। ভাবতেই পারিনি যে তোমাকে আবার পাবো। সুকরাম, 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 এই হাভেলিকে আলো দিয়ে সাজাও, মিষ্টি বিলাও, বাজি ফাটাও, যাতে গোটা দুনিয়া জানতে পারে যে আমাদের বাড়িতে একটা চমৎকার কাণ্ড ঘটেছে। আমাদের মেয়ে ফিরে এসেছে, আমাদের অনামিকা ফিরে এসেছে।
বন্ধুরা, আজ মনটা এত খুশি হয়ে আছে, এত খুশিতে ভরে আছে যে আমি তা ভাষায় বলতে পারবো না। শুধু এটাই ভেবে নিন যে আমার খুশির কোনো সীমা নেই। আজ অনামিকা ফিরে আসায় আমার এই ম্রিয়মান হাভেলি নতুন করে জেগে উঠেছে। বন্ধুরা, এই আনন্দের মুহূর্তে আমি একটা ঘোষণা করতে চাই যে আজ থেকে অনামিকা এই হাভেলির আর আমার সমস্ত সম্পত্তির মালকিন। সেই সঙ্গে আরেকটা আনন্দের খবর আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের অনামিকা তার জীবন সঙ্গী নির্বাচন করেছে, তার সঙ্গে ওর বিয়েও পাকা হয়ে গেছে, আর সে খুব শিগগির এখানে আসবে। তার নাম হলো অজয়। এটা কি সত্যি? হ্যাঁ, অজয় খুব ভালো ছেলে, আর অনামিকারও খুব পছন্দ। ভালো করে ফটো তুলো, আমি এই কেসটা বড় বড় অক্ষরে ছাপবো। অনেক শুনেছিলাম, এই প্রথমবার পুনর্জন্ম দেখছি। পুরুষোত্তম বাবু, অনামিকার আশায় এই হাভেলিতে কি কি তফাৎ হয়েছে? কেন, বদলটা চোখে পড়ছে না আপনাদের? এই হাভেলিতে খুশির জোয়ার দেখতে পাচ্ছেন না আপনারা? দেখতে পাচ্ছেন না আমার চেহারায় কতটা খুশি ঝরে পড়ছে? ইনি কি কোনো সাংবাদিক? না, একজন সেলস এক্সিকিউটিভ। আমি এনাকে কোথাও দেখেছি। হয়তো আপনি দেখেছেন, কাজের জন্য ওনাকে সব জায়গায় ঘুরতে হয়, এখানেও এসেছেন। এই ছবিটা কি আমি রাখতে পারি? আপনি ছবি নিয়ে কি করবেন? না, এমনি মনে হয় আমি একে আগে কোথাও দেখেছি। সুকরাম, গাড়ি রেডি তো? হ্যাঁ বাবু। আর মিষ্টি আর ফুলের মালা সবকিছুই তৈরি আছে। অজয় বাবু এই প্রথমবার এখানে আসছেন, ওনার যত্ন আত্তি ভালো করে করতে হবে তো, এই জন্য আমি নিজে ওনাকে আনতে যাচ্ছি। চলো। আচ্ছা মা, আমি আসছি। হ্যাঁ, তুমি একটু নিজের খেয়াল রেখো। চাইলে এই দরজাগুলো বন্ধ করে দিতে পারো। আপনি কিছু চিন্তা করবেন না পুরুষোত্তম বাবু, এই হাভেলি আমার কাছে নতুন নয়। আমি এখানকার সবকিছুকেই জানি, আপনি নিশ্চিন্তে যান। ঠিক আছে। আচ্ছা। এই আওয়াজটা কিসের? বাড়িতে তো কেউ নেই। আরে গাড়ি থামো, গাড়ি থামো। কি হয়েছে সাহেব? দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সুকরাম, আমি হাভেলিতে কিছু একটা ফেলে এসেছি, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে। এ তো সেই জায়গা যেখানে অনামিকার মৃত্যু হয়েছিল। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি এমনিই ভয় পেয়েছিলাম। হ্যাঁ, কে? কেন? তোমার তো সবই মনে আছে না? কে তুমি? কে তুমি? আমার কাছে আসবে না,
আমার কাছে আসবে না, আমি বলছি তোমায়। তোমার কি তার চেহারাটা মনে নেই যে তোমাকে পুড়িয়েছিল? কে তুমি? আমার কাছে একদম আসবে না। আমাকে চিনতে পারলে না? আমি কে? আমি কে? ওটা ঋষি ছিল না যে তোমার গায়ে আগুন ধরিয়েছিল? আমি ছিলাম। আমি। তাহলে তুমি কে? আমি। ওটা ঋষি বা পুরুষোত্তম বাবু নয়, ওটা আমি। তুমি? হ্যাঁ, আমি 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 অনামিকাকে ভালোবাসতাম। ওই দিন তুমি আমার সাথে যেতে রাজি হওনি না? স্বামীর ঘরেই থাকতে চাইছিলে না? এই জন্য আমি তোমাকে পুড়িয়েছি। এটা মিথ্যে, এটা মিথ্যে। পুনর্জন্ম নেবার পরেও তুমি আমারও হলে না, কারণ তুমি অজয়কে ভালোবাসো। এছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমি তোমাকে আবার পুড়িয়ে মারবো। না না, প্লিজ, আপনি এটা কি করছেন? এটা আপনি ভুল করছেন, প্লিজ এটা করবেন না। আমি কখনো ভুল করি না। আমি অনামিকা নই, আমি রেখা। না, তুমি রেখা নও। তুমি সব জানো, সব কিছু। তুমি অনামিকা। না, আমি অনামিকা নই, আমি সত্যি বলছি, আমি রেখা, আমি রেখা। এসব যে আপনি দেখছেন, এ আমার আর অজয়ের চাল, এ আমরা দুজনে মিলে করেছি। না, তুমি আমার সাথে ছলনা করছো। আমি আপনার সঙ্গে কোনো খেলা করছি না, আমি আপনাকে সব সত্যি কথা বলে দেবো। আপনি আগে আগুনটা নেবেন না প্লিজ। অজয়ের জন্যই আমি এই কাজটা করেছি। গতবার যখন এই গ্রামে এসেছিল তখন অনামিকার হাভেলির ব্যাপারে শুনেছিল, আর কোইন্সিডেন্টলি অনামিকা যেদিন মৃত্যু হয় সেদিন আমার জন্ম হয়েছিল। আর তখন আমরা ভেবেছিলাম যে পুরুষোত্তম বাবুর সব সম্পত্তি আমরা নিয়ে নেব। আর সব খবরাখবর অজয় এখানকার গ্রামবাসীদের কাছ থেকে নিয়েছিল। আরও অনেক খবর লাইব্রেরিতে পড়ে থাকা পুরনো নিউজ পেপার থেকে পেয়েছিল। আর সেখান থেকে আমরা জানতে পারি যে অনামিকা কি করে, কেমন পোশাক পরে, কিরকম স্বভাব ওর। আর ব্যাস, আমি এখানে অনামিকা হয়ে চলে এলাম। আমি আপনাকে সব সত্যি বলে দিলাম, প্লিজ আমাকে এখান থেকে বার করুন। আমার তো তোমার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, কিন্তু সেই দিন পার্টিতে যখন সুখরাম ফটো দেখে অজয়কে প্রেসওয়ালা ভাবলো, তখন আমার সন্দেহ আরো পোক্ত হলো। খবর সংগ্রহের জন্য আমি লাইব্রেরিতে গিয়ে জানতে পারলাম যে অজয় আজ থেকে 1 বছর আগে অনামিকার ব্যাপারে লোকজনের থেকে খোঁজ খবর নিচ্ছিল। ইন্সপেক্টর, যখন তুমি বললে যে ও আসল নয়, তো আমার বিশ্বাস হয়নি। কিন্তু এখন তো সব চোখের সামনে পরিষ্কার, আমার বংশের কলঙ্কটা রয়েই গেল। আর সত্যি তো এটাই যে অনামিকাকে আমার ছেলেই মেরেছিল। ও গড, এখন আমার কি হবে? কি হবে? তুমি আর অজয় জেলে যাবে ফ্রড কেসে। আর পুরুষোত্তম বাবু, আপনি একটা অপরাধ গোপন করার জন্য অবশ্যই সাজা পাবেন।